আস্তে আস্তে আমরা 22 নম্বর এপিসোডে চলে এসেছি আমার এই সেরা 25 বা গেম চেঞ্জার সিরিজের। তো সিরিজের এই ভিডিও শুরু করার আগে আমি বলেছিলাম যে আমার ছেড়ে যাওয়া ক্লু যদি কেউ ঠিকভাবে গেস করতে পারে তাহলে তাদের নাম আমি ভিডিওতে নেব। তো প্রথমেই সেটা বলে দিই যে শায়ক আমানের যে ক্লু ছিল সেটা দুজন ঠিকভাবে গেস করতে পেরেছেন, অভিষেক দাস এবং সুপ্রিয় মুখার্জি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা গেস করেছেন, ভিডিও দেখেছেন এবং কমেন্ট করেছেন। তো এবার চলে যাব আজকের ভিডিওতে। নমস্কার, আমি রক্তিম সরকার। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। 22 নম্বরে আজকে দুটো এমন গেম চেঞ্জিং বই নিয়ে কথা বলবো যে বই দুটো 20-21 সাল লকডাউন বা তার পরবর্তী সময় যখন বিভিন্ন রকম ওয়েভ আসছিল, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, সেই সময় একটা শোরগোল ফেলেছিল বা আরও পার্টিনেন্টভাবে বললে কার্যত ঝড় তুলেছিল বই পাড়াতে, বাংলা বইয়ের বাজারে। প্রথম বইটা হচ্ছে এমন একটা বই, সে বিষয়ে কথা বলার আগে আমি একটা পরীক্ষা চালিয়েছিলাম আমার পরিচিত কিছু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের উপর। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা অর্থনীতি বা ইকোনমিক্স মানে কি বোঝেন। এরা কেউই অর্থনীতির ছাত্র নয় বা কোনোদিন কোশ্মিন কালেও কোনো কারিকুলামের অংশ হিসেবে অর্থনীতি পড়েননি। তো এরা আমাকে যে উত্তরটা দিয়েছিলেন প্রত্যেকেই, সেটা হচ্ছে কতগুলো টার্মিনোলজি যেগুলো সংবাদপত্রে পাওয়া যায়, জিডিপি, রেপো রেট, ফিসকাল ডেফিসিট, বাজেট ডেফিসিট, এরকম টাইপের কথাবার্তা। এগুলো সবই ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু অর্থনীতি নয়। এগুলো হচ্ছে অর্থনীতি সম্বন্ধে বিটস অ্যান্ড পিসেস জানা। আজকে যে প্রথম বইটা নিয়ে আমি কথা বলবো সেই বইটা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে যে বিষয়ে বাংলা সাহিত্যে যে বইগুলো অ্যাভেলেবেল ছিল এই বইটার আগে অবধি, সেই বইগুলোতে এই বিষয় সম্বন্ধে বিটস অ্যান্ড পিসেস ছিল। অর্থাৎ ফুল থ্রটল ওই বিষয় নিয়ে সেভাবে কোনো কাজ হয়নি, কোনো লেখক লেখেনি। অর্থাৎ মার্কেটে একটা গ্যাপ ছিল, আর ঠিক এই গ্যাপটাই আইডেন্টিফাই করেছিলেন, করে তার রিসার্চ ওয়ার্কটাকে সেখানে প্লেস করেছিলেন লেখক অনির্বাণ ঘোষ। আমি কথা বলছি হাইরোগ্লিফের দেশে নিয়ে। আমি ড্রিল ডাউন করার চেষ্টা করছি এবং জাস্টিফাই করার চেষ্টা করছি কেন এই গেম চেঞ্জার সিরিজে এই বইটার জায়গা হলো। অনির্বাণ ঘোষ এই লিটারেচারের গ্যাপটাকে প্রপারলি বুঝতে পেরেছিলেন যে মিশর নিয়ে ভালোভাবে পুরোদস্তুর কোনো কাজ হয়নি, কিন্তু লিটারেচারের গ্যাপ আছে মানেই সেটা বই হিসাবে সাফল্য পাবে এরকমটা সবসময় নাও হতে পারে, কারণ এটা কিন্তু রিসার্চ পেপার তৈরি করা হচ্ছে না, আমরা গুগল স্কলার থেকে ডাউনলোড করে জিনিসটাকে পড়ছি না। তাই অনির্বাণ ঘোষকে এর মধ্যে ক্যারেক্টার ঢোকাতে হয়েছে, ভবেশ সামন্ত থেকে শুরু করে আরও সমস্ত কিছু। এবং এটা যে রিসার্চ ওয়ার্ক, কোন লেভেলের রিসার্চ হয়েছে সেটা বোঝা যায় যেখানে হায়ারোগ্লিফ ভাষাটা লেখা পর্যন্ত শেখানো হয়েছে। কারণ মিশর বলতে আমাদের বিটস অ্যান্ড পিসেস নলেজ ছিল, মমি বা এরম টাইপের, তুতেন খামেন এরম টাইপের, মানে কোনো ক্লিয়ার অলরাউন্ড যে নলেজ, একটা ফুল প্যাকেজ, সেটা অনির্বাণ ঘোষের আগে অবধি সেই অ্যাটেম্প খুব বেশি দেখা যায়নি। কিন্তু আরও একটা জায়গা এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যোগান করলেই কি জিনিসটা বাজারে চলবে? না, সেটা চলবে না, তার চাহিদা থাকতে হবে। অর্থাৎ অনির্বাণ বাবু খুঁজে খুঁজে সেই বিষয়টাকে তুলে এনেছেন তার রিসার্চে, যেটা নিয়ে তিনি একটা বই লিখতে পারবেন। এবং তিনি এটা সেন্স করতে পেরেছিলেন যে এই বইটা লিখলে মানুষ এই বইটাকে পড়বে, কারণ এই বিষয়ে চাহিদা রয়েছে। কারণ চাহিদা না থাকলে যদি যোগান দেওয়া হয় তাহলে জিনিসটা কিন্তু বাজারে চলবে না। অর্থাৎ দুটো জিনিস লেখক এখানে খুব অনবদ্যভাবে এবং খুব অনায়াসে করতে পেরেছেন। এক হচ্ছে গ্যাপটাকে খুঁজে বের করা, এটা নিয়ে কোনো ফুল স্কেল কাজ হয়নি। দুই, এটা রিয়েলাইজ করা এটা চাহিদা রয়েছে, তবেই হাইরোগ্লিফের দেশে ওই সাকসেস পেয়েছিল, ওই ঝড় তুলেছিল 2020-21 সালে। এরপরে এই লেখক অনেক কিছু লিখে থাকলেও হয়তো ওই জায়গাটাকে উনি এখনো অবধি রিচ করতে পারেননি। তার মেন কারণ হচ্ছে ওই দুটো জিনিস, সাপ্লাই এবং ডিমান্ড, মারাত্মকভাবে খাপে খাপ বসে গেছিল হাইরোগ্লিফের দেশের জন্য। তাই গেম চেঞ্জার সিরিজের প্রথম ভিডিওতে আমি অনির্বাণ ঘোষের হাইরোগ্লিফের দেশকে রেখেছি। এটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা ড্রিল ডাউন করার চেষ্টা করেছি কেন বইটা ওই সাকসেসটা পেল। আলাদা একটা রিভিউ আছে, অনেক পুরোনো রিভিউ, তখনকার দিনে আমি স্ক্রিপ্ট বানিয়ে মুখস্থ কথা বলতাম, দেখতে পারেন। ভিডিওটা দেখলে আমার নিজেরও এখন বিরক্ত লাগে, যাই হোক সেটা আলাদা কথা।
এবার এই ভিডিওর পরের অংশে আরও একটা বই যেটা ঠিক ওই সময় ঝড় তুলেছিল এবং সাংঘাতিক রকমের ঝড় তুলেছিল, কিন্তু কেন ঝড় তুলেছিল সেটা বোঝার জন্য আমি চলে যাব একটু বলিউডে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই সিনেমাটা আমি কিছুদিন আগে আবারও প্রাইমে দেখলাম। দুর্দান্ত সিনেমা, আমার অত্যন্ত প্রিয় সিনেমা, ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি একটা সিরিয়াস প্রশ্ন এবং যদি একটা খুব প্রশ্ন মানে হোলিস্টিক প্রশ্ন করি যে এই সিনেমাটা এত সাফল্য কেন পেল, কারণ রোমান্স বলিউডে বছর বছর দেখানো হচ্ছে। যদি ডিডিএলজের আগে রোমান্টিক সিনেমাগুলো দেখি, আমির খানের দিল, আমির খান জুহি চাওলার কায়ামত সে কায়ামত তক, জ্যাকি শ্রফ মীনাক্ষীর হিরো, তার আগে ববি, ঋষি কাপুরের ডিম্পল কাবাডিয়া, সবই তো রোমান্টিক সিনেমা। তাহলে ডিডিএল যে কি এমন এক্সট্রা অফার করলো আমাদেরকে যে আমাদের মনের মধ্যে এই পাকাপাকি জায়গাটা তৈরি হলো? তার কারণ হচ্ছে বাকি সমস্ত রোমান্টিক সিনেমা আপনারা লক্ষ্য করবেন সেখানে একটা রেবেল রয়েছে। হিরো হিরোইনের সম্পর্ক বাড়ির লোক মেনে নেয় না, তারপর তারা বাড়ি থেকে পালিয়ে যায়, কোথাও একটা দূরে গিয়ে ঝোপড়পট্টিতে থাকে অথবা পাহাড়ের মধ্যে একটা কাঠের বাড়ি তৈরি করে। তারপর নায়ক কাঠ কাটছে, হিরোইন রুটি পুড়ে যাচ্ছে, তার হাত ফাত পুড়ে যাচ্ছে, মুখে কালো হয়ে যাচ্ছে, ধোঁয়া টোয়া লেগে, এই ধরনের অযথা জিনিসটাকে কমপ্লিকেট করা হয়েছে। এবং সামাজিক স্তরেরও ডিফারেন্স থাকে, হিরো বড়লোক হিরোইন গরিব অথবা ভাইস ভার্সা। এই জিনিসটার জন্য আগের সমস্ত রোমান্সে কমপ্লিকেসি চলে এসছে। আদিত্য চোপড়া ডিডিএল যেতে এই জিনিসটাকে সিম্পলিফাই করেছিলেন, একটা সহজ গল্প বলেছিলেন এবং গল্পের মধ্যে এই সহজ যে ব্যাপারটা কনফ্লিক্ট হিসাবে মানুষকে ছুঁয়ে গেছিল। শাহরুখ খান কন্টিনিউয়াস চেষ্টা করেছে অমরিশ পুরীকে কনভিন্স করি তারপর কাজলকে নিয়ে পালিয়ে টালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করেনি, এটা সহজ গল্প বলা। আজকের যে পরের বই নিয়ে কথা বলবো এটা সহজ গল্প বলে। স্কোপ ছিল রায়টের দাঙ্গা হাঙ্গামার কথা বলা, কিন্তু লেখক কল্লোল লাহিড়ী তার ধারপাশেও হাঁটেননি। সুপ্রকাশ বইটার নাম এবং ভিতরের বিভিন্ন চ্যাপ্টারের শুরু খাবারের নাম দিয়ে করেছে, একটা করে খাবারের ছবি দিয়েছে যতদূর মনে পড়ছে ইলাস্ট্রেশন হিসাবে। কোনোভাবেই দাঙ্গা হাঙ্গামা রক্তারক্তির লাঠালাঠি কাঁটাকাটি এসবের মধ্যে উনি ঢোকেন। একটা সহজ কনফ্লিক্ট, একজন মহিলা তিনি একটা ক্লাউড কিচেন বা এই টাইপের কিছু একটা করছেন, করে আস্তে আস্তে তিনি বিজনেসে উপরের দিকে উঠে আসছেন। আমি কথা বলছি ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে। মানুষ এই সহজ গল্পটা খুঁজেছিল যেখানে কন্টেন্টের ছড়াছড়ি নেই, যেখানে কমপ্লিকেসি নেই, যেখানে সহজ খুব সিম্পলিস্টিক ওয়েতে একটা গল্প বলা হয়েছে। এবং গল্প বলা হয়েছে বলেই সেটা ওই সময় মানুষকে ছুঁয়েছিল। মাথায় রাখতে হবে সেই সময় আমার ব্যক্তিগতভাবেও আমার এই অভিজ্ঞতা আছে, আমি খুব বেশি ব্যক্তিগত কথা এই ভিডিওতে শেয়ার করছি না। সেই সময় বহু দিক থেকে মানুষ চ্যালেঞ্জ ছিল, লকডাউন চলছিল, মানে বহুভাবে বহু ধরনের সমস্যা তৈরি ছিল, পেশাগত সমস্যা, অনেক রকমের অনেক মানুষ অনেক কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই সময় মানুষকে প্যাসিফাই করেছিল ইন্দুবালার মতো সহজ গল্প, শান্ত করেছিল, ঠান্ডা করেছিল। কারণ জলের মতো, নদীর স্রোতের মতো ইন্দুবালা বয়ে গেছে। এবার নদীর স্রোত যদি একদম মানে নিম্নগতিতে আপনি নদীকে দেখেন, তাহলে আপনার মাথার মধ্যে যে ঠান্ডা অনুভূতিটা হবে, শান্ত অনুভূতিটা হবে, ঠিক এক্স্যাক্টলি সেটাই আমরা পেয়েছিলাম ইন্দুবালা ভাতের হোটেল থেকে। কল্লোল লাহিড়ী সুপ্রকাশ প্রকাশনার বই এবং দুর্দান্তভাবে ক্লিক করেছিল। এবং আমার এই গেম চেঞ্জার সিরিজে কিন্তু ইন্দুবালা ভাতের হোটেল অবশ্যই আরেকটা বই হিসাবে আজকের এই এপিসোডে জায়গা করে নিয়েছে। আমি প্রত্যেকদিন এপিসোড শেষ করি পরের এপিসোডের ক্লু দিয়ে। আজকে সেটা করব না, বরং আপনাদেরকে একটা কুইজ জিজ্ঞেস করব। সে কুইজটা হচ্ছে বাংলা সাহিত্যের এখনকার সময়ের একজন খুব পপুলার গোয়েন্দা চরিত্র, এবং আমার ভিডিও আছে যে বই নিয়ে, সেই গোয়েন্দা চরিত্রের নাম লেখিকা সুকুমার রায়ের একটা কাল্ট চরিত্রের আদলে দিয়েছেন, সম্ভবত লেখিকা সুকুমার রায়ের ফ্যান। আমার প্রশ্ন, কে সেই গোয়েন্দা চরিত্র? যদি জানেন আমাকে কমেন্ট করে জানান। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।